হ্যালো 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 সকল ক্লাস 11th স্টুডেন্টকে স্বাগত জানাই। আমরা 13 পর্যন্ত কমপ্লিট করেছিলাম আগের ভিডিওতে। এই ভিডিওতে আমরা কি করব, 14 থেকে শুরু করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14 তোমাদের প্রবলেম সেট 1-এর কোশ্চেন নাম্বার 14। তো প্রবলেম সেট 1-এর কোশ্চেন নাম্বার 14-এ কী বলছে দেখো, একটি বস্তুর ভূপৃষ্ঠে ওজন হচ্ছে 90 কেজিএফ, কিলোগ্রাম ফোর্স 90 কেজিএফ। এই বস্তুটির একটি অন্য গ্রহে যার ভর হচ্ছে পৃথিবীর ভরের এই বস্তুটি একটি অন্য গ্রহে যার ভর পৃথিবীর ভরের 1/9 অংশ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/9 অংশ হলে ওখানে ওজন কত হবে। কি বলছে যে এমন একটা গ্রহতে আমরা নিয়ে গেছি যেই গ্রহে ভরও দিয়ে দিয়েছে কোনো একটা অন্য গ্রহ। ঠিক, তো অন্য গ্রহতে তুমি এলিয়ান হয়ে চলে গেলে, তো অন্য গ্রহে গেলে এলিয়ান বলে। ঠিক, তো তুমি এলিয়ান হয়ে চলে গেলে, তো সেই গ্রহের যে ভর আছে সেটা পৃথিবীর ভরের 1/9 অংশ, আর সেই গ্রহের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধ কোনো আর ড্যাশ, তো সেটা আবার দেওয়া আছে r/2, পৃথিবীর ব্যাসার্ধের r/2 দেওয়া আছে। ঠিক ঠিক আছে, তো পৃথিবীতে যখন ছিলে তুমি তখন তোমার যে জি ছিল সেই জিটা হয়েছিল gm/r²। ঠিক, gm/r² ছিল। আর আমাদের ওজন যেটা হয়, ভর দেওয়া আছে নাকি ওজন দেওয়া আছে, ঠিক 90 কেজিএফ, তো ওজন mg হয়ে যায়। তো m × gm/r² এটাই হয়ে যায়, আর সেটাই দেখাচ্ছিল 19 কেজিএফ, কিলোগ্রাম ফোর্স 90 কেজিএফ দেখাচ্ছিল। ঠিক, এখানে যখন আসবে তখন যে ওজনটা হবে সেটা হবে, আমাদের ভর তো পরিবর্তন হয়ে যায় না, আমাদের ভর পরিবর্তন, এই যে ছোট্ট বস্তুটি আছে ছোট্ট বস্তুটির ভর তো একই আছে। ঠিক, তো এখানেও এম থাকবে এখানেও এম থাকবে, কিন্তু জি যেটা হবে সেটা নতুন কোনো জি ড্যাশ হয়ে যাবে। তো ছোট্ট বস্তুটা যেটা আছে, যেই বস্তুর ভর হচ্ছে, যে বস্তুর ভার 90 কেজিএফ তার ভর কিন্তু একই থাকবে। ঠিক আছে, ভর পরিবর্তন হবে না, তো এমই আছে। সো এম জি ড্যাশ যেটা হয়ে যাবে সেটা হচ্ছে জি তো একই থাকে, এম হয়ে যাবে m/9, আর r² হয়ে যাবে r²/4 হয়ে যাবে। ঠিক, তো তাহলে আমরা যেটা পাবো সেটা, এটা যদি ওপরে উঠে যায় তাহলে 4/9 gmm/r²। ঠিক, সো এটাই হচ্ছে নতুন ওজন যেটা হবে, নতুন ওজন নতুন ভার যেটা হবে। তো প্রথমে gmm/r², এই যে এইটা 90 কেজিএফ দেখতে পেয়েছি, সো 4/9 × 90 কেজিএফ, তো হয়ে যাবে 40 কেজিএফ, 40 কিলোগ্রাম ফোর্স হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, 40 কিলোগ্রাম ফোর্স। তো কোশ্চেন ছিল 14। ঠিক, চলো কোশ্চেন নাম্বার 15 আমি সবগুলো করবো না, কোনগুলো একটু আলাদা টাইপের আছে আমি সেগুলোও করিয়ে দিচ্ছি। সো কোশ্চেন নাম্বার 15 দেখি, দুটি বস্তু 800 কেজি 600 কেজি ভর দূরত্বে রাখা আছে, বস্তুদের সংযোজন রেখার উপরে 800 কেজি ভরের বস্তু থেকে এত দূরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। আচ্ছা চলো, এটা একটু অন্য, আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, বলছে দুটো বস্তু আছে, একটা হচ্ছে 800 কেজি আর একটা হচ্ছে 600 কেজি। 800 কেজির থেকে 800 কেজির বস্তু, কোশ্চেন নাম্বার 15, 800 কেজির বস্তু আছে 800 কেজি, আর একটা আছে 600 কেজি। বলছে এদের যে সংযোজনকারী, এদের যে দূরত্ব আছে, এদের মাঝের যে দূরত্ব আছে সেটা দেওয়া আছে 0.25 মিটার। তো 0.25 মিটার এদের মধ্যে গ্যাপ। বলেছে 800 কেজি থেকে 800 কেজি ভরের থেকে 0.02 মিটার দূরত্বে মহাকর্ষীয় বিভব কি হবে। এইখানে ধরে নাও এক্স বিন্দুতে মহাকর্ষীয় বিভব চাইছে, তো সেই এক্সটা দেওয়া আছে 0.02 মিটার দেওয়া আছে। ঠিক, মহাকর্ষীয় বিভব। ঠিক, তাহলে আমাদের আগে জানতে হবে যে কোনো একটা বস্তু যদি এম থাকে, তার আর দূরত্বে যে মহাকর্ষীয় বিভব আসে সেটা মানে কি, অসীম দূরত্ব থেকে 1 কেজির ভরকে আমরা নিয়ে আসি। তো অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরকে আনতে gm/r হয়ে যায়, কার্য যেটা হয় 1 কেজি আনতে gm/, তার মানে m ভরের বস্তুর দরুন আর দূরত্বে যে ভিটা হবে -gm/r হবে। তাহলে 800 কেজির জন্য কি হয়ে যাবে বুঝতে পেরেছো, 600 কেজির জন্য 600 কেজির যে দূরত্ব, এটাকে আমি ওয়াই লিখে নিচ্ছি, লেটস সে ওয়াই।
তো তাহলে এখানে যে বিভব হবে আর বিভব কার্য হচ্ছে, তো কার্য কী হবে, কার্য স্কেলার হয়, ঠিক আছে, তো যোগ হয়ে যাবে। সো 800 কেজির জন্য হয়ে যাবে মাইনাস জি ইন্টু 800 বাই আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স, ঠিক, পরে আমি এক্সের ভ্যালু বসিয়ে দেবো এটা। আর 600 কেজির জন্য কি হয়ে যাবে, জি ইন্টু 600 কেজি বাই ওয়াই যেটা হবে সেটা কি হবে, আচ্ছা এদের মাঝের, হ্যাঁ, তো ওয়াই যেটা কি হবে, পুরো দূরত্বটা দেওয়া আছে ডি, পুরো দূরত্ব ডি, এটা তার থেকে এটা বাদ দিয়ে দিলে আমি ওয়াই পেয়ে যাব। তো ওয়াই হয়ে যাবে 0.25 মাইনাস 0.02, ঠিক, 0.02 এটা হয়ে যাবে। সো এখান থেকে ভি যেটা হবে, আমি জিকে বের করে নিচ্ছি আর 100কেও কমন বের করে নিচ্ছি, 100 জিকে কমন বের করে নিচ্ছি। তাহলে এখানে 8/x আসবে, এক্স হচ্ছে 0.02 আর এখানে বাই 6/0.25 থেকে 0.02 বাদ দিয়ে দেওয়া মানে 0.23, এটাই হয়ে যাবে বিভব। তো এখান থেকে ক্যালকুলেটর দিয়ে তোমরা দেখে নেবে 6/23, মানে একটু ক্যালকুলেটিভ দেখি কেমন অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা 10 টু দি পাওয়ার, ও অ্যাপ্রক্স অ্যান্সার দেওয়া আছে, দেখো জির ভ্যালু দেওয়া আছে, সব ভ্যালুগুলো বসিয়ে তুমি অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু এই যে ওয়াইটা আছে সেই ওয়াইটা এর থেকে 0.25 থেকে 0.02 মাইনাস করতে হবে, 0.02 মিটার, হ্যাঁ ঠিকই আছে, তো 0.23 আসবে। সো এইটাতে তুমি ভ্যালু বসিয়ে দেখবে পেয়ে যাবে। এরপরে আমি আর করছি না, এরপরে ভ্যালু বসিয়ে তুমি করে নেবে। 16, পৃথিবীর ঘূর্ণনের কৌণিক বেগের মান কত হলে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের আপাত মান 0 হবে? ঠিক এই ক্ষেত্রে দিনের দৈর্ঘ্য কত হবে, ধরে নাও পৃথিবীর ব্যাসার্ধ এটা জি, এটা কি বলছে যে কোশ্চেন নাম্বার 16 বলছে পৃথিবীর ঘূর্ণন যে ওমেগা আছে সেই ওমেগা কত হলে, এখন তো একটা ওমেগা আছে কিন্তু আমি বলছি আমি কোনোভাবে এই ওমেগাকে নিজের হাতে কন্ট্রোলে এনে নিয়েছি, যে আমি নিজে ওমেগা বদলাতে পারি, ঠিক আছে, তুমি ভগবান বিষ্ণু হয়ে গেছো দিয়ে ওমেগা বদলাচ্ছ, ঠিক আছে পৃথিবীর। তো পৃথিবীর যদি তুমি ওমেগা বদলাতে পারো, তো ওমেগা যদি তুমি বদলাতে পারো তাহলে দেখো বলছে কত ওমেগাতে একটি বস্তু, তুমি এখানে দাঁড়িয়ে আছো, সে কি করবে, নিজের যে ভর আছে, নিজের যে ভার আছে সেই ভারটাকে ফিল করবে না, ভারহীন মনে করবে, এটাই তো লেখা আছে, কোনো অভিকর্ষ ত্বরণের আপাতমান 0 হবে। সো অভিকর্ষ ত্বরণ, এখানে অভিকর্ষ ত্বরণ যে কোনো থিটাতে কি হয়ে যায়, অভিকর্ষ ত্বরণ যে কোনো থিটাতে হয়ে যায় জি ড্যাশ জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, এটা হয়ে যায় অভিকর্ষ ত্বরণের মান, যেখানে জি কি হচ্ছে ভূপৃষ্ঠের জি। তো তাহলে এই মানটা 0 হলে ওমেগা কত হবে, তো নিরক্ষীয় অঞ্চলে বলেছে, নিরক্ষীয় অঞ্চল যদি হয়ে যায় তাহলে থিটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো জি ড্যাশ কী হয়ে যাবে, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তো নিরক্ষীয় অঞ্চলে যে জি ড্যাশ, যে আপাত জি আসে, যে অভিকর্ষ ত্বরণ আসে, সেটা ভূপৃষ্ঠে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর আসবে। তো এবার বলছে এই জিটা 0 হবে, ঠিক, এই যে এখানে যে জি মনে হবে সেটা 0, তাহলে ওমেগা কত হতে হবে, তো ওমেগা স্কোয়ার আর। তো এখান থেকে তুমি দেখতে পাবে যে ওমেগা স্কোয়ার আর ইকুয়াস টু জি, তাহলে ওমেগা ইকুয়াস টু জি বাই আর আন্ডার রুট, ঠিক, তো জি বাই আর সবের ভ্যালু দেওয়া আছে দেখো। সো ওমেগা ইকুয়াস টু আন্ডার রুট জি তো 10 দেওয়া আছে, আর দেওয়া আছে 6400, এবার এটা কিলোমিটার দেওয়া আছে, তো আমাকে মিটারে লিখে ফেলতে হবে, এসআইতে লিখছি যখন সব কিন্তু এসআইতে লিখতে হবে। সো তাহলে দেখো এখানে কটা শূন্য আছে, 1 2 3 4 5, একটা শূন্য কেটে যাবে, তো 4টে শূন্য হয়ে যাচ্ছে। সো 1/64 এর 8 আসবে, 4টে শূন্যর 2টো শূন্য আসবে, ঠিক আছে, 1/800 হয়ে যাবে, ওমেগা 1/800, তাই তো 64, 4টে শূন্য 2টো, সো 1/800, 1/800 কেমন কত দেওয়া আছে এখানে, আচ্ছা। সো এখানে যেটা আসবে সেটা হচ্ছে 1/8 মানে 0.125 ইন্টু, আমি এক কাজ করি, একে 1000 ইন্টু 10⁻³ করে নিই, ঠিক আছে, তো 0 0 0 0 কেটে গেল, সো 10, আর একে 1.25 ইন্টু 10⁻³,
সো 1.25 ইন্টু 10⁻³ কী হয়ে যাবে আমাদের ওমেগা হয়ে যাবে। সো আমরা ওমেগা পেয়ে গেছি, তাহলে সময় কি পেয়ে যাব, এ যে একবার ঘুরবে 2π/ω, ঠিক আছে। সো 2 ইন্টু পাই মানে 22/7 বা 3.14 নিয়ে নাও, বাই এখানে 1.25 ইন্টু 10⁻³ সো ওপরে 10 মানে 2000, মানে আমি এক কাজ 2 ইন্টু 3.14 ইন্টু 1000 তাই 1.25। তো এখান থেকে দেখো 1 ক্যালকুলেটার ইউজ করো। সো ক্যালকুলেটার যদি ইউজ করা হয় 2 ইন্টু এটা 628/125, 628/125 এটা 5.024 ইন্টু 10³ সেকেন্ড, মানে হচ্ছে 1 2 3 মানে 5024 সেকেন্ড, দিস ইজ দি টাইম। একে যদি আমি 3600 দিয়ে ভাগ করে দিই, 5024 ডিভাইড বাই 3600, তাহলে কত আসবে 1.39 মানে 1.4 আওয়ার, 1.4 আওয়ার, ঠিক আছে। এত সেকেন্ড হচ্ছে, তো 1 ঘন্টা 1.4 আওয়ারে গিয়ে হয়ে যাবে, এই কিন্তু পুরো কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে। গোড়া চলো 16 পরে 17, দুটি গ্রহের ব্যাসার্ধ যথাক্রমে R1 R2 দেওয়া আছে, তাদের ঘনত্ব দেওয়া আছে D1 D2, প্রমাণ করো দুটি গ্রহের অভিকর্ষ ত্বরণের অনুপাত। আচ্ছা, অভিকর্ষ ত্বরণের অনুপাত কী হবে, আলাদা দিয়েছে দেখো। তো 17 নম্বরে কি বলছে দুটি গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে R1 আর ঘনত্ব দেওয়া আছে D1 রো, ঠিক। আর একটা আছে যেটা R2 আছে, তার ঘনত্ব দেওয়া আছে D2। এবার বলছে এর যে G1 হবে আর এর যে G2 হবে অভিকর্ষ ত্বরণ, তাদের যে অনুপাত হবে G1 অনুপাত G2, সেটা হয়ে যাবে R1 D1 অনুপাত R2 D2। এটা আমাকে প্রমাণ করতে হবে, তাই তো, R1 D1 R2 D2। তো দেখে নাও, জির সঙ্গে আমাকে আর ডির সম্পর্ক, ঘনত্বের সম্পর্ক বের করতে হবে। তাহলে দেখো জি আমরা জানি ভূপৃষ্ঠে যে কোনো গ্রহের যে জি হয়, সেই জিটা হয়ে যায় GM/R²। আমি জেনারেল বানাচ্ছি, কোনো R1 R2 নিচ্ছি না এখন, GM/R², মানে আমাকে জির সাথে আর ঘনত্বের সম্পর্ক বের করতে হবে। তাহলে দেখো জি, তাহলে এই এম এর মধ্যেই তো ঘনত্ব আছে, ঘনত্ব গুণিতক, ঘনত্বকে রো লিখছি, ইন্টু 4/3πr³ দেখো ঘনত্ব আর দুটোই চলে এসছে, সো আর এখানে কেটে গেলে আর চলে আসবে। তো 4/3πr জি আমার এটা হচ্ছে 4π/3 রো আর। তাহলে আমি বলতে পারি জি সমানুপাতিক রো আর এর সমানুপাতিক। তাহলে G1 সমানুপাতিক হয়ে যাবে D1 R1 আর এ সমানুপাতিক হয়ে যাবে D2 R2। তো দুটোর যদি তুমি অনুপাত নিয়ে নাও, G1 অনুপাত G2 নিয়ে নাও, তাহলে D1 R1 অনুপাত D2 R2 হয়ে যাবে। তো এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে। সো 18 কোশ্চেন বলছে পৃথিবীর 32 কিলোমিটার গভীরতায় বস্তুর ওজনে শতকরা হ্রাস কত পাবে তা নির্ণয় করো, ব্যাসার্ধ আমাকে দেওয়া আছে। সো 18 কোশ্চেন বলা হয়েছে একটি পৃথিবী আছে, সেই পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। তো বলেছে এর 32 কিলোমিটার গভীরতায় H = 32। তো 32 কিলোমিটার গভীরতায় এ আমার কি হবে, জি ড্যাশ কি হবে, বা ওজন বলেছে না অভিকর্ষ ত্বরণ বলেছে, ওজনের শতকরা কত হ্রাস পাবে। তো ওজনের শতকরা হ্রাস মানে জি এর হ্রাস, কারণ এম তো একই থাকবে, ঠিক আছে। সো এখানে কোনো জি ড্যাশ আমি ধরছি, তো সেই জি ড্যাশ হয়ে যায় জি ইন্টু 1 - গভীরতা যদি H হয় H/R হয়ে যায়, ঠিক। তো জি হয়ে যায় এটা, তো G - GH/R এটাই হয়ে যায় জি ড্যাশ, ঠিক। সো এটা ভূপৃষ্ঠের, এখানে আরও কমেছে, তো জি ড্যাশ কম, তো আমি একে G - G ড্যাশ লিখতে পারি।
জি মাইনাস জি ড্যাশ ইকুয়ালস টু জি এইচ বাই আর। তো জি মাইনাস জি ড্যাশ বাই জি যদি করে দেই, জি মাইনাস জি ড্যাশ বাই জি, এটাই তো হচ্ছে শতকরা হ্রাস এইচ বাই আর। ধরো তুমি 100 তুমি 80 পেয়েছিলে, সেখান থেকে এখন পাচ্ছ 75, তো কত তোমার মার্কস হ্রাস হয়েছে, কত শতকরা কত হয়েছে? তো 80 মাইনাস 75 বাই 80 ইন্টু 100। ঠিক, তো এখানেও সেটাই কী হবে, জি মাইনাস জি ড্যাশ, তো সেখান থেকে কমেছে, কত কমেছে, জি মাইনাস জি ড্যাশ বাই জি প্রথমে যেটা ছিল ইন্টু 100 করে দিতে হবে। তো ইন্টু 100 দুই পাশে করে ফেললে আমি অ্যান্সার পেয়ে যাব। সো এইচ বাই আর ইন্টু 100, এইচ হচ্ছে 32, আর হচ্ছে 6400 ইন্টু 100। সো এটাই হয়ে যাবে শতকরা হ্রাস। তো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে। সো 32/2 মানে এটা 1/2 মানে 0.5%। তো 0.5% হয়ে যাবে। 19 বলছে, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, কিন্তু তাদের উভয়ের ঘনত্ব সমান। যদি গ্রহ ও পৃথিবীর ক্ষেত্রে মুক্তি দ্রুতি যথাক্রমে ভিপি আর ভিই হয়, তাহলে প্রমাণ করো ভিপি ইকুয়ালস টু 2VE। দেখা যাক। বলছে 19 নম্বর কোশ্চেন, বলছে একটি গ্রহ আছে আর পৃথিবী আছে, দু জায়গায় দুটো মুক্তিবেগ আলাদা আলাদা হবে। সো এটা পৃথিবী আর্থ, আর এটা কোনো অন্য গ্রহ। ঠিক, দুজনের ঘনত্ব কিন্তু সমান বলেছে। এর ঘনত্ব যা, এর ঘনত্ব ρ1, এর ঘনত্ব ρ2, ρ1 ইকুয়ালস টু ρ2 বলেছে। ঠিক, আর্থ আর এটা কোনো প্ল্যানেট। এখান থেকে বস্তুর মুক্তিবেগ হচ্ছে ভিপি, আর এখান থেকে বস্তুর মুক্তিবেগ আর্থের জন্য ভিই লিখেছে। ভিপি আর ভিই আমাকে এটা দেখাতে হবে ভিপি ইকুয়ালস টু 2VE। ভিপি ইকুয়ালস টু 2VE। ভিপি হচ্ছে যে কোনো গ্রহের প্ল্যানেট, সেই জন্য পি লিখেছে, আর পৃথিবী আর্থ সেই জন্য ভিই লিখেছে। কি বলেছে, গ্রহের পৃথিবীর একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, এই যে গ্রহ এটাকে আমি ছোট করেছি, তো এটা কিন্তু বড় হবে, দ্বিগুণ। মানে এটা যদি পৃথিবীর যদি আর হয়, তাহলে এই যে আরটা হবে 2R হবে। ঠিক আছে, আর ঘনত্ব সমান আছে, দুটো আর ρ1 ρ2 সমান। এবার দেখো, তাহলে আমাকে মুক্তিবেগ দেখতে হবে। মুক্তিবেগ ভিই কেমন হয়? সো মুক্তিবেগ ভিই মানে ভিই, এখন ভি আর্থের জন্য হচ্ছে মুক্তিবেগ, বাট আমরা এসকেপ ভেলোসিটি ই লিখি, তো মুক্তিবেগ ভি লিখছি আমি। সো মুক্তিবেগ হয়ে যায় 2gm/r, 2gm/r। তো আর তো বলা আছে ঘনত্ব। আচ্ছা, ঘনত্বর সাপেক্ষে আমাকে লিখতে হবে। তাহলে দেখো এম কি হয়ে যাবে, ঘনত্ব, দুজনের ঘনত্ব একই, 4/3πr³। ঠিক, এটাই ঘনত্ব। সো এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ ঘনত্ব সাপেক্ষে কি লেখা যেতে পারে, 2g যেমন আছে থাকবে, এখান থেকে ঘনত্ব 4/3πr³/r। তো একটা আর এটা কেটে গেলে আর স্কোয়ার আসবে। তো আমি দেখতে পাচ্ছি ভি সমানুপাতিক, এই যে জিকে 2gকে সরিয়ে দিলাম, 4/3πকে সরিয়ে দিলাম, আমি যেটা পাচ্ছি ঘনত্ব আর 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 স্কোয়ার আছে, আর বেরিয়ে যাবে, আর রুটটা। তার মানে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ যেটা হচ্ছে, সেটা ঘনত্বের সাপেক্ষে কিভাবে নির্ভর করছে, রো ঘনত্বের হচ্ছে বর্গমূল আর আর এর সমানুপাতিক, এইভাবে করে সম্পর্কটা আসছে। তাহলে ভিই যেটা আছে সেটাকে আমি এমন লিখতে পারি, ভিই পৃথিবী থেকে মুক্তিবেগ যেটা হবে, পৃথিবীর ঘনত্ব, আচ্ছা ঘনত্ব সমান দিয়েছে, তাহলে তো সমানুপাতিক আর হয়ে যাবে। তাহলে সমানুপাতিক, ঘনত্ব সমান দিয়েছে। এবার দেখো এই কোশ্চেনে ঘনত্ব সমান দিয়েছে, কিন্তু অন্য কোশ্চেনে ঘনত্ব আলাদা দিতে পারে, তো তুমি ঘনত্বের সাপেক্ষেই লিখে রাখো। তো আমার কি হয়ে যাবে, সমানুপাতিক ঘনত্ব আর এ পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, আর প্ল্যানেট, অন্য কোনো প্ল্যানেট থেকে সমানুপাতিক প্ল্যানেটের ঘনত্ব, গ্রহের ঘনত্ব আর গ্রহের হচ্ছে ব্যাসার্ধ। তো এই দুটোকে ভাগ করে ফেলি, VE/VP দেখতে পাচ্ছি ρE/ρP আর RE/RP। এটা কিন্তু মনে রাখো। এবার ρE ρP সমান দেওয়া আছে, ঘনত্ব সমান, তো এটা কেটে যাবে, ডাইরেক্ট আমার RE/RP চলে আসবে। ঠিক, সো RE পৃথিবীর আর হয়, আর প্ল্যানেটে 2R।
তো 1/2 আসছে এখান থেকে। সো ভিই/ভিপি যেটা আসছে সেটা হচ্ছে 1/2। সো ভিপি ইকুয়াস টু কী হয়ে যাবে, 2VE। ভিপি ইকুয়াস টু 2VE হয়ে যাবে। ঠিক আছে, এই ঘনত্ব এটা সমান। ঠিক আছে, কিন্তু তোমাকে এটা এখানে ট্রিকি কোশ্চেন দিতে পারে যে একজনের ঘনত্ব আরেকজনের ডবল আছে, তো তখন এটা কাজে লেগে যাবে তোমার। তারপরে 20, 10 কেজি ভরের কোনো বস্তু পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য কত শক্তির প্রয়োজন? ঠিক, কত শক্তির প্রয়োজন বলছে। ধরে নাও জি এটা আর এটা, তো শক্তি কত? 10 কেজি বস্তুকে মুক্তি পাওয়াতে হবে। সো ভিই যেটা হয় সেটা ভরের ওপর নির্ভর করে না। মুক্তি বেগ কোনো বস্তুর ভরের ওপর নির্ভর করে না, সেটা পৃথিবী থেকে সবসময় কি হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয় পৃথিবী থেকে। আর যদি আমি ডাইরেক্ট লিখি সেটা হয় 2GR। মানে যেই গ্রহতে যাব সেই গ্রহের হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর কি হচ্ছে তার ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের মুক্তি বেগ হয়ে যায়। মুক্তি শক্তি যদি চাইতে হয় তাহলে আমরা সেই শক্তিকে কেমন দিই? এই শক্তিকে গতি শক্তি হিসেবে দিই। তো মুক্তি পাওয়ার জন্য যে শক্তি সেটা 12mv² হয়ে যাবে। 12mv², যে শক্তিটা আমরা দেব কে। সো তাহলে 12mv² যেটা হয়ে যাবে 2GR, তার মানে হয়ে যাবে mg ইন্টু আর। এবার 10 কেজি দেওয়া আছে, 10 ইন্টু জি হচ্ছে 10 অ্যান্ড আর 6400 ইন্টু 10⁻³ সো এখান থেকে 64 1 2 3 4 ইন্টু 10⁻7 জুল হয়ে যাবে। 64 ইন্টু 10⁻7 জুল। আচ্ছা 9.8 নিতে বলেছে, 9.8 নাও। সো 9.8 তাহলে একটু কমে যাবে। সো 64 ইন্টু 9.8 করে নাও। 64 ইন্টু 9.8, 64 ইন্টু 9.8, তো যেটা আসছে 627.2, এটা ইন্টু 1 2 3 10⁻6 জুল। ঠিক, তো একে যদি একটু পিছিয়ে আনি তাহলে 6.272 ইন্টু 10⁸ জুল আসবে। ঠিক আছে, 10⁸ জুল। তো মুক্তি শক্তি যেটা হবে সেই শক্তি ভরের উপর নির্ভর করবে, কিন্তু মুক্তি বেগ নির্ভর করবে না। মুক্তি বেগ যদি বলতো জিজ্ঞেস করে নিত তাহলে সবসময় একই থাকবে। যে একই গ্রহ থেকে, ধরো পৃথিবী থেকেই আমি প্রত্যেকটা বস্তুকে ছুটছি, আমি বলেছিলাম মশা আর হাতিকে ছুটলে একই বেগে ছুটতে হবে। মশা আর হাতিকে ছুটলে একই 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগেই ছুটতে হবে, কিন্তু মশাকে 11.2 কিলোমিটার বেগ দিতে 1 সেকেন্ডে আর হাতিকে 11.2 কিলোমিটার বেগ দিতে হাতিকে বেশি শক্তি প্রদান করতে হবে, কিন্তু বেগটা যেন একই থাকে। ঠিক আছে, তো সেটাই জিজ্ঞেস করেছে। তো মুক্তি শক্তি ভরের ওপর নির্ভর করবে, মুক্তি বেগ কিন্তু নির্ভর করবে না। ঠিক আছে, চলো। পৃথিবীকে কেন্দ্র করে 7000 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 1000 কেজি ভরে একটি উপগ্রহ ঘুরছে। ঠিক আছে, এই উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে ওই কক্ষে স্থাপন করার জন্য মোট শক্তির প্রয়োজন তা নির্ণয় করো। ধরে নাও পৃথিবীর ব্যাসার্ধ এত, জি এত। বলছে ওকে যে স্থাপন করা হয়েছে ওই স্থাপনের জন্য কত শক্তি আমাদেরকে দিতে হয়েছে। ঠিক, চলো। তো যে কোনো গ্রহ, তুমি সায়েন্টিস্ট হলে, তুমি ইসরো সায়েন্টিস্ট হলে, তারপরে তুমি কি করলে কোনো উপগ্রহকে তুমি স্থাপন করতে চাইছো, তো তোমাকে জানতে হবে যে ওই উপগ্রহ স্থাপন করার জন্য পৃথিবী থেকে আমাকে কত শক্তি প্রদান করতে হবে, সেটাই জিজ্ঞেস করেছে। সো 21। ঠিক, চলো। পৃথিবীর কেন্দ্র করে 7000 কিলোমিটার ব্যাসার্ধ, তো পৃথিবী আছে তাকে কেন্দ্র করে 7000 কিলোমিটার দূরে কিন্তু এ ঘুরছে। তো এই ছোট আরকে আমি লিখছি 7000 কিলোমিটার। 7000 কিলোমিটার এখানে ঘুরছে। ঠিক, ধরে নাও এখানে আছে, তো এর প্রদক্ষিণ দ্রুতি থাকবে একটা v0। সো কী কী শক্তি আছে সেটা আমাকে একটু দেখে নিতে হবে। ঠিক আছে, তো তাহলে আমাকে বলছে যে কত শক্তি কোথা থেকে দিতে হবে, ভূপৃষ্ঠ থেকে স্থাপন করতে মোট শক্তির প্রয়োজন তা নির্ণয় করো। এখান থেকে ওকে উপস্থাপন করা হচ্ছে, এখান থেকে আমাকে পাঠাতে হবে। এই যে এখানে গিয়ে যেন, এখানে গিয়ে অ্যাকচুয়ালি এরকম পাঠানো হয়।
ঠিক আছে, এখান থেকে ট্যানজেনশিয়ালি এরকম গিয়ে ঘুরতে শুরু করলো। ধরে নাও আমি এই ভূপৃষ্ঠ থেকে পাঠিয়েছি, সো এখান থেকে পাঠানো হয়েছে, ঠিক। তাহলে এখানের শক্তি দেখব, এই যে জায়গাটা আছে, দুটো লাইন আমি টানছি, এইখানে 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্ট, ঠিক, যেটা ভূপৃষ্ঠ 1 নম্বর আর যেখানে উপস্থাপন হয়েছে সেই কক্ষপথ হচ্ছে 2 নম্বর। সো প্রথমে যে শক্তিটা সেটা কত দিলে ওখানে পৌঁছে ঘুরতে শুরু করবে। তাহলে এখানে যে শক্তি আছে সেই শক্তিটা কত হবে দেখে নি। এই যে গোল গোল করে ঘুরছে, এখানে গতিশক্তি একটা থাকবে, গতিশক্তি কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিকে আমি 2 লিখছি। তো 12 mv0 স্কোয়ার, এখানে একটা শক্তি থাকবে। স্থিতিশক্তি যেটা থাকবে ওখানে, স্থিতিশক্তি যেটা থাকবে সেটা হচ্ছে অসীম দূরত্ব থেকে এখানে আনতে হলে জি, এটা ক্যাপিটাল এম মাইনাস জি এম, এর যদি ভর এম হয় বাই আর মাইনাস জি এম এম বাই আর হয়ে যাবে, ঠিক আছে। এটা তো মোট যে যান্ত্রিক শক্তি হবে সেই যান্ত্রিক শক্তি E2 কি হয়ে যাবে, KE2 প্লাস U2, KE2 প্লাস U2 এটা হয়ে যাবে। 1-এ আমি যদি দেখি, 1 এটা 2 পয়েন্টে ছিল, 1-এ আমি যদি দেখি এ কি ছিল, কোনোভাবে ঘুরছিল না, ঠিক আছে, ঘুরছিল না। এখান থেকে আমি কি করতে পারি, এর স্থিতিশক্তি U1 যেটা হবে সেটা হবে জি এম এম বাই ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর কেন, কারণ ভূপৃষ্ঠেই আছে। এবার আমাকে ওখান থেকে শক্তি প্রদান করতে হবে। কোন শক্তি, আমাকে গতিশক্তি প্রদান করতে হবে। সেই গতিশক্তিটা কত হবে জিজ্ঞেস করেছে, যে আমি এখান থেকে কোনো স্যাটেলাইট বা উপগ্রহকে পাঠাবো, কত শক্তি আমাকে প্রদান করতে হবে, ঠিক। তাহলে আমাকে সেই শক্তি প্রদান করতে হবে যেই শক্তির জন্য কি হবে, ওখানে গিয়েও ঘুরতে পারবে, প্রদক্ষিণ করতে পারবে, ঠিক আছে। তাহলে আমার আগে থেকে ওর স্থিতিশক্তি একটা ছিল, এবার আমি এখানে KE1 গতিশক্তি দেব। সেই গতিশক্তিটা কত জিজ্ঞেস করেছে, ঠিক। তো ওই শক্তিটা দিলেই ও কী করবে, চলে যাবে। তো আমরা এটা দেখব যে বাতাসের যে থাকবে রেজিস্ট্যান্স, এয়ার রেজিস্ট্যান্স বা বাতাসের দ্বারা যে ঘর্ষণ, সেটা কিন্তু আমরা ধরবো না। সেটা যদি না ধরি তাহলে E1 যান্ত্রিক শক্তির সংরক্ষণ হবে, E1 = E2 হবে। প্রাথমিক যান্ত্রিক শক্তি 1-এ যে যান্ত্রিক শক্তি হবে, স্থিতিশক্তি গতিশক্তির যে সামেশান যোগফল, সেটা 2-তে গিয়েও সেই যোগফল সমান হবে। তাহলে আমি KE1 ওখান থেকে পেয়ে যাব, ঠিক। সো E1 তাহলে কী হবে, U1 প্লাস KE1। এবার E1 E2 সমান হবে, E1 E2 সমান হবে। সো U1 প্লাস KE1 = U2 প্লাস KE2, ঠিক। সো KE1টাই আমাকে চাই, এটাই আমাকে প্রদান করতে হবে, ঠিক। সো U2 প্লাস KE2 মাইনাস U1, ঠিক আছে। তো তাহলে দেখো U2 কত, মাইনাস জি এম এম বাই আর, ছোটো আর, ঠিক। U1 কত হবে, মাইনাস, আবার মাইনাসের সাথে জি এম এম বাই ক্যাপিটাল আর, ঠিক, প্লাস আমাদের 12 mv0 স্কোয়ার, 12 mv0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার কি কি ডাটা দেওয়া আছে, এবার দেখি কি কি ডাটা দেওয়া আছে। 7,000 উপগ্রহ ঘুরছে ভূপৃষ্ঠ থেকে স্থাপন করতে কত লাগবে, V0। আচ্ছা চলো, তো এখান থেকে আর আছে, এটা কি কোথায় করি, এটাকে মুছে দিচ্ছি আমি, এই উপরের ছবিটাকে। তাহলে দেখো এখান থেকে জি মাইনাস জি এম এম বাই আর, এই ভ্যালুগুলো আমাকে, এবার ক্যালকুলেশানটা খুবই বড় হবে। KE1 তাহলে হয়ে যাবে জি মাইনাস জি এম, এখানে মাইনাস জি এম এমকে আমি কমন বের করে নিচ্ছি, তাহলে 1/r প্লাস মাইনাস 1/r, মানে অ্যাকচুয়ালি এটা থাকুক, তো 1/r মাইনাস 1/r আসবে, ঠিক আছে। আর সাথে আমার আসবে 12 mv স্কোয়ার, 12 mv0 স্কোয়ার। এবার V0 স্কোয়ার যেটা হয়ে যায় প্রদক্ষিণ দ্রুতি, সেটা প্রদক্ষিণ দ্রুতি হয়
GM/R, ঠিক আছে। প্রদক্ষিণ দুটি কি হয়ে যায়, GM/R হয়ে যায়। তাহলে আমি এইটা এখানে আমি বসিয়ে দিতে পারি। তাহলে দেখো GM/1/R মাইনাস 1/R, আর এখানে হাফ M/V0 স্কোয়ার, তো স্কোয়ার করে ফেললে GM/R, ঠিক আছে। তো তাহলে কি পাচ্ছি, তো আবার ছোট GMM কে কমন নিয়ে নিচ্ছি। সো 1/R মাইনাস 1/R, আর এটা হয়ে যাবে প্লাস 1/R2R, ঠিক আছে। তো GMM 1/R, আর এইটা মাইনাস, এখানে 2 ওপর নিচে গুণ করে দাও, 2 ওপর নিচে গুণ করলে মাইনাস 1/2R আসবে, ঠিক আছে। এবার ভ্যালুগুলো বসাতে শুরু করো, কি কি ভ্যালু দেওয়া আছে আমাদেরকে। ব্যাসার্ধ 6400 দেওয়া আছে, G10 দেওয়া আছে। আচ্ছা এক কাজ করো, তো G10 দেওয়া আছে, তো GM এইটাকে R² করে নিচ্ছি, আর এখানে R² গুণ করে দিচ্ছি, ঠিক। তাহলে এটা ছোট জি পেয়ে যাব, আমি ছোট জি পেয়ে যাবো, একটু ক্যালকুলেশন কমে যাবে, আর এটা R² যেমন আছে থাকবে, আর এমটা যেমন আছে থাকবে, 1/R মাইনাস 1/2R, ঠিক আছে। এই আরকে ভেতরে নিয়ে নিই, তাহলে MG ইন্টু এই আরটাকে ভেতরে, তাহলে R²/R, আর হয়ে যাবে, আর R²/2R। এই ক্যালকুলেশনটা আমাকে করে ফেলতে হবে। তো এম কত দেওয়া আছে দেখো, 1000 কেজি। সো 1000 কেজি ইন্টু 10 ইন্টু 6400 কিলোমিটার আছে, মানে 10⁻3। তো দাঁড়াও, R², তার মানে এখানে 6400/2 ইন্টু আর কত আছে, 7000 কিলোমিটার। তো 7000 কিলোমিটার, ঠিক আছে। বাইরে আমি একটা 10⁻3 মাল্টিপ্লাই করে দিচ্ছি মিটার করার জন্য, ঠিক আছে। তো এখান থেকে কি হবে দেখা যাক। সো 1 2 1 2 কেটে গেল। এবার ক্যালকুলেটার লাগবে, 1 2 3 4, 10⁻7কে রেখে দিচ্ছি, ইন্টু 64 থেকে 6400 থেকে বাদ যাবে 32/70, 32/70, আরও 2 দিয়ে 16, 4 235, মানে 16/35, 16/35 বাদ যাবে। আচ্ছা এটা থেকে মাইনাস করার কোনো দরকারই ছিল না। 6400 10⁻7 জুল। তো ম্যাচ তো করছে না। 6400 2 ইন্টু 7000, ও সরি একটা এটা R², সরি 6400, আরেকটা আসবে, সেই জন্য 6400 ইন্টু 6400 আরেকটা আসবে, স্কোয়ার আছে না, তো একটা কেটে গেল, 6 4, তো 64 ইন্টু একটা 0 আরেকটা কেটে দিই, 640, 640/14, 640/2 ইন্টু 7, এইটা ইন্টু 10⁻3 যেটা আছে 1 2 3 4, তো ওটা তো নিয়ে নেওয়া হয়েছে। এবার দেখো 2 32 ইন্টু 640 ডিভাইড বাই 7, 32 ইন্টু 640 দেখে নিই, দাঁড়াও, 32 ইন্টু মাল্টিপ্লিকেশান 32 ইন্টু 640, 640 কত হচ্ছে 20000, ডিভাইড বাই 7, তাহলে হচ্ছে 2925.7, 2900, আর সেটা 6400 থেকে বাদ যাবে, 6400 থেকে 2925.7 বাদ দাও, মাইনাস 6400 পাচ্ছি 3474.3 ইন্টু 10⁻7 জুল, ঠিক আছে। সো তাহলে দেখো এই পয়েন্টটাকে পিছিয়ে আনি, 3.4743, আর নিচ্ছে না, 10⁻10 জুল হয়ে যাবে, ঠিক। সো দিস ইজ দি অ্যান্সার।
যে শক্তি আমাকে প্রদান করতে হবে কাইনেটিক এনার্জি রূপে, মানে গতিশক্তি হিসেবে, সেটা হচ্ছে 3.43 ইন্টু 10⁻⁴ আসছে। ঠিক আছে, 43 আমার 47 আসছে। ঠিক, চলো তারপরে কোশ্চেন নাম্বার 22। পৃথিবীপৃষ্ঠ থেকে 500 মিটার উচ্চতায় একটি বৃত্তাকার কক্ষে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে, 98 মিনিটে পূর্ণ আবর্তন করে। পৃথিবীর ভর নির্ণয় করো। পৃথিবীর ভর ওখান থেকে নির্ণয় করতে হবে। এটা আমি করব না, তোমরা ক্যালকুলেশন করবে। দেখো এভাবে ঘুরছে, ঠিক। সো পৃথিবীর ভর যদি m হয়, এখানে কোনো কৃত্রিম উপগ্রহ ঘুরছে, তার সময়কাল আমাকে দিয়ে দিয়েছে টি, যেটা হচ্ছে সেটা 98 ঘন্টা না দিন দিয়েছে, 98 মিনিট, 98 মিনিটে ঘুরে ফেলছে। ঠিক আছে, তো সময় যেটা হয় সেটা হয় 2π, এটা যদি r হয় 2π r/v, প্রদক্ষিণ দ্রুতি ভি নট, আর ভি নটটাই হয়ে যায় প্রদক্ষিণ দ্রুতি যেটা হয় সেটা হয় gm/r হয়ে যায়, সেইখানেই m থাকে। সো 2π √gm r/3/2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা সময়কালের। তো এই সময়কালটা দিয়েছে 98 মিনিট, একে সেকেন্ডে করে নেবে, 98 × 60, দ্যাট ইজ ইকুয়ালস টু 2π √gm, আর নিশ্চয়ই দেওয়া আছে বৃত্তাকার পথে 500 কিলোমিটার উচ্চতায় ঘুরছে। 500 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে, তাই তো, পৃথিবীপৃষ্ঠ থেকে, তাহলে 6400 প্লাস আরও 500, তাহলে 6900 হয়ে যাবে আমাদের আর। তো এখানে 6900 ইন্টু 10⁻³ ইন্টু 3/2, এর ক্যালকুলেশান তুমি করে এখান থেকে এম বের করে নেবে। দুই পাশে স্কোয়ার করে দেবে, তাহলে এখানে স্কোয়ারটা উঠে যাবে, এখান থেকে এম বেরিয়ে আসবে, দিয়ে তুমি ক্যালকুলেট করবে। এটা আমি আর করছি না। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকবে, 22 পর্যন্ত। এরপরে আমরা যে চ্যাপ্টার ধরবো, চ্যাপ্টারের কোশ্চেন ধরবো, সেটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা চ্যাপ্টার। ঠিক আছে, সো পড়তে থাকো, ক্যালকুলেশান বা থিওরিগুলো ঠিক করে পড়ো, দেখবে তারপরে এই কোশ্চেনগুলো হয়ে যাবে।